আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি কথা বলবো মূলত ঝড়ে বগমরে ফকিরের কারামতি বাড়ে একটা গল্প বা একটি বক্তব্য আমাদের সমাজে প্রচলিত ছিল। কিন্তু সেম বাগধারাটা যদি আমি এখন বর্তমান সময়ের জন্য ফিট করতে চাই, যদি এভাবে বলতে চাই, তাহলে কেমন হয় যে ঝড়ে বগমরে ডক্টর ইউনূসের কারামতি বাড়ে। বিষয়টা কতটুকু সামঞ্জস্যপূর্ণ কেন বলছি? কারণ অনেকেই বলছে যে এগুলি নিছক কাকতালীয় বিষয়, কোনো পরিকল্পনার ফসল নয়, ঘটে গেছে বা হয়ে গেছে এরকম। একটু যদি আমি খুলাসা করি, যে দেখবেন কিছুদিন পূর্বেই মার্কিন নির্বাচন হয়েছে। আমেরিকার নির্বাচনের পরে সেখানে বিজয়ী হয়েছে একেবারে পাগল খ্যাত পাগলা ডোনাল্ড ট্রাম্প, যার নিজস্ব কোনো পরিকল্পনা কতটুকু আছে মানুষ কেউ বুঝতে পারে না। হুটহাট সিদ্ধান্ত এবং খেপাটে সিদ্ধান্ত, মুহূর্তের ভিতরে যে কোনো একটা উল্টাপাল্টা একটা সিদ্ধান্ত তার থেকে চলে আসে, এমনটাই আমরা দেখে আসতেছি। তো সেই ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করলো, তারপরে তার বেশ কিছু পাগলাটে সিদ্ধান্ত ছিল। তার ভিতরে একটা সিদ্ধান্ত এমন ছিল যে বিদেশ থেকে যতগুলি পণ্য আমেরিকায় আমদানি করা হবে, প্রত্যেকটা পণ্যের উপরে তারা বাড়তি একটা কর আরোপ করেছিল বা শুল্ক আরোপ করেছিল। এবং সেটা অনেক অনেক ব্যাপক, বেপরোয়া বলা যায়, বেপরোয়া কর আরোপ করেছিল। এই বেপরোয়া কর আরোপ করার পরে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি আহ্বান করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে সম্বোধন করে যে আপনারা যে কর আরোপটা করেছেন, তাতে বিশ্বের সাথে যেই ব্যবসায়িক সম্পর্ক, সেই সম্পর্কটায় সমস্যা তৈরি হবে। কারণ কেউ খাপ খেয়ে উঠতে পারবে না, তাল মিলিয়ে উঠতে পারবে না। অতএব এই তাল মিলিয়ে ওঠার জন্য ব্যবসায়ীদেরকে একটা সময় দিতে হবে। সেটা ন্যূনতম 3 মাসের যদি আপনারা একটা সময় দেন, যে আপনাদের এই করারোপের যে সিদ্ধান্ত, সেটা যদি আপনারা 3 মাস স্থগিত করেন, এরপরে 3 মাস পরে গিয়ে আপনারা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান, তাহলে মোটামুটি ব্যবসায়িকভাবে অনেকেই সেটা গুছিয়ে নিতে পারবে এবং ব্যবসায়ীরা সাধারণত পথে মারা যাবে না বা একেবারে মায়ের খাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো ডক্টর ইউনূস সাহেবের এই আহ্বানে সাড়া দিয়েছেন, বা ডক্টর ইউনূস সাহেবের আহ্বানে সাড়া না দিয়েই হোক, যে কোনো কারণেই হোক, আমেরিকা গতকালকে যে সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম, যে আমেরিকা ঠিক সেম সিদ্ধান্তটাই বর্তমান নিয়েছে। যে তারা ঘোষণা করেছে সেখান থেকে যে আগামী 3 মাস পরে শুধুমাত্র চীন বাদে, মানে চীনের উপরে এখনই এই করটা আরোপ করতেছে, বা চীন এই করারোপের থেকে মুক্ত নয়। চীন এখন থেকেই তাদের এই বাড়তি করটা দিতে হবে। বাকি বিশ্বের যতগুলি দেশ আমেরিকার সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, সকলের জন্য এই সুবিধা রয়েছে যে তারা আগামী 3 মাস এই সুবিধাটা স্থগিত পাবে আর কি। অর্থাৎ এই যে সমস্যাটা, অর্থাৎ বাড়তি করারোপ, এই করারোপটা তাদের করতে হচ্ছে না। তাদের পণ্য যেই আগে যেই শুল্ক যেভাবে ছিল, সেইভাবেই তাদেরকে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা হবে। তো এটা অনেকেই বলতেছেন এটা কাকতালীয়, মানে এটা আমেরিকার মতো জায়গা, আমেরিকার প্রেসিডেন্ট, সে কি বাংলাদেশের এই একজন প্রধান উপদেষ্টার কথা শুনবেন? এরকম অনেকেই বলতেছেন। সেই অনেকের ভিতরেই কিছু সুশীল আছেন, কিছু আওয়ামীপন্থী দালাল আছেন, কিছু ইন্ডিয়ানপন্থী দালাল আছেন। কিন্তু বাস্তবতা কিন্তু এটা যে আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন এবং পরবর্তীতে সেই ঘটনাই বাস্তবায়ন হয়েছে। তাহলে আমরা কি বুঝবো? যে প্রধান উপদেষ্টার কথাই হয়তো রেখেছেন। এই কথা কেন বলছি? আরো অনেকগুলি কারণেই দেখবেন সেম বক্তব্যই সেই দালালপন্থী যারা বা ইন্ডিয়ানপন্থী যারা বা আওয়ামীপন্থী যারা, তারা একই বক্তব্য দিয়ে যাচ্ছে। যেমন আরেকটা ঘটনা যদি আমরা মূল্যায়ন করি, যে বিগত 20-22 বছরের ভিতরে এই প্রথম একটি রমজান মাস আমরা অতিবাহিত করলাম যে নিত্যপণ্য একেবারেই স্বাভাবিক ছিল, বাড়েনি, বরং কমিয়ে এনেছে। শুধুমাত্র চাউল আর তেলের দামটা বাদ দিলে বাকি সকল পণ্য আগের থেকে কিছুটা কমেছে। যেমন চিনি আগে 25 টাকা ছিল, 20 টাকায় এসেছে, 120 টাকা এসেছে। এবং প্রত্যেকটা পণ্য, আপনি আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, আদা বলেন, প্রত্যেকটা পণ্য এই রমজান মাসে আগের থেকে কমেছে। এটা বিগত 20-22 বছরের ভিতরে এই প্রথম, যেটা অকল্পনীয় বাংলাদেশের জন্য। এটাকেও অনেকে বলবেন এটা
কাকতালীয় ব্যাপার, মানে সবই ওনাদের কাছে কাকতালীয় মনে হচ্ছে, হতেই পারে কাকতালীয় তাদের কাছে। কিন্তু বিষয়টা হচ্ছে বিগত 20-22 বছর, শুধু এই 16 বছর নয়, আমি 16 বছরে কাউন্ট করছি না, তারও আগে আরো 5-10 বছর আগের থেকেই যদি আপনি মূল্যায়ন করেন যে রমজানে বাংলাদেশের মতো বাজারে একেবারে প্রত্যেকটা পণ্য জনগণের হাতের নাগালে বা আগের দাম থেকে বাড়ে নাই, এটা অকল্পনীয়, এটা কোনোভাবে ভাবার কোনো সুযোগই আমাদের ছিল না। এবছর আমরা সেটা বাস্তবায়ন দেখেছি। প্রত্যেকটা সবজির দাম কম ছিল, কাঁচা বাজারের দাম কম ছিল, ফলের দাম, নিত্যপণ্য যেই ফলগুলি আমরা খেয়েছি সেগুলির দামও তুলনামূলক কম ছিল। মোটামুটি সহনীয় পর্যায়ে আমাদের এই রমজানটা আমরা কাটাতে পেরেছি। অথচ এই রমজানে কিন্তু ব্যবসায়িক মন্দা গিয়েছে সামগ্রিকভাবে, সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, মন্দা, কারণ আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা। তারপরে একটি সরকার যখন পট পরিবর্তন হয়, স্বভাবতই বিদেশি আন্তর্জাতিক যেই বন্ধুগণ আছে তারা সেভাবে বাংলাদেশে আর্থিক লেনদেনটা করেনি, বা তাদের যেই অর্থলগ্নি করে সেই অর্থলগ্নি তারা সেভাবে করেনি, যে কারণে আমরা হিমশিম খেতে বাধ্য ছিলাম এবং সেটা অনমেয় ছিল। তারপরেও আমাদের সবচেয়ে আনন্দের যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ডক্টর ইউনূস এই ক্ষমতা গ্রহণের পরে 7-8 মাস পরে রমজান মাস আসলো এবং সেই রমজানে শতভাগ সকল পণ্যের দাম সে নাগালে রেখেছে, ইভেন আগের তুলনায় কমিয়ে আনতে পেরেছেন। অথচ আমরা বিগত বছরগুলিতে যদি যাই, বেগুনের দাম এত উচ্চ মূল্য ছিল যে তখনকার ফ্যাসিস্ট যেই প্রধানমন্ত্রী ছিল সে বলতে বাধ্য হয়েছে, বেগুনি খাওয়ার দরকার কি, আপনারা মিষ্টি কুমড়ার বেগুনি খাবেন, আমাদেরকে রেসিপি দিত। উনি বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি আমাদের দিয়েছে। কিন্তু সবচেয়ে সত্য কথা যেটা, সেটা হচ্ছে আমরা এই রমজানটা, আপনি যদি একেবারে প্রান্তিক শ্রেণীর যেই জনগণ রয়েছে দাঁড়ে দাঁড়ে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে এই রমজানটা আপনারা কেমন কাটালেন, সকলেই, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সকলেই অকপটে কথা স্বীকার করে নেবেন যে না, আলহামদুলিল্লাহ এই রমজান আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। তার মানে এটাও কাকতালীয় বলার সুযোগ নেই। তো এই ঘটনা প্লাস আমেরিকার শুল্কর যেই বর্ধিত শুল্কের যে বিষয়টা, 3 মাস স্থগিতকরণ, এই দুটো ঘটনাকে যদি আমরা একসাথে মিলাই তাহলে দুটো ঘটনার কোনোটাই কাকতালীয় নয়। আমাদের কাছে অনেক সময় বাড়ির মুরগি ডাইলের সমান মনে হয়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে বাড়ির মুরগি ডাইলের সমান। তার মানে বাড়ির যদি মুরগি জবাই করা হয়, ওই মুরগির যেই স্বাদ ঘ্রাণ সেটা ওই ডাইল বরাবরই মনে হয়, ওটাকে তেমন কেউ মূল্যায়ন করে না। কিন্তু পকেটের যখন কাঁচা টাকা দিয়ে বাজার থেকে একটি কিছু কিনে আনা হয়, একটি মুরগি কিনে আনা হয়, তখন সেই মুরগির স্বাদটা ভিন্ন রকমের হয়, কারণ ওই মুরগিটা তার পকেটের টাকা খরচ হয়েছে, এটা সে অনুধাবন করতে পারে। ঠিক তেমনিভাবে ডক্টর ইউনূস, তিনি এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া সত্ত্বেও আমরা আসলে সেভাবে তাকে মূল্যায়ন করতেছি না। আমরা ওই বাড়ির মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাইলের সমান মনে করতেছি। এটা একেবারে আমাদের অকৃতজ্ঞতা ছাড়া আর কোনো কিছুই হবে না। আমাদের যদি এই মুহূর্তে অন্তত ডক্টর ইউনূস সাহেবের পাশে না দাঁড়াই, ডক্টর ইউনূস সাহেবের প্রশংসা না করি, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ জাতি বোধহয় আর পৃথিবীতে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহ যে নিয়ামত দেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে একেবারে তো নিবেন, সাথে সাথে আমাদের জন্য শাস্তি অবধারিত। তো ডক্টর ইউনূস, আমার মনে হয়, আমি যেটা বুঝি, যে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত। দীর্ঘদিন পরে, বলতে গেলে বাংলাদেশ স্বাধীনের পরে যদি আমরা একদিকে জিয়াউর রহমানের শাসনামল দেখি, এই 3 বছর 2.5 বছর 3 বছরের শাসনামল বাদ দিলে বাকি এই 54-55 বছরে আর কোনো ভালো শাসক আমরা পাইনি। এই 54-55 বছরে দ্বিতীয় একজন শাসক পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকে শেখ মুজিবকে বলে থাকেন, কিন্তু আমি শেখ মুজিবকে ভালো শাসক হিসেবে গণ্য করি না। অনেক কারণ রয়েছে। কারণ ওই সময় যেই দুর্নীতিগুলি হয়েছে, শেখ মুজিবের লোকদের মাধ্যমে যেই দুর্নীতিগুলি হয়েছে, সেগুলি সকল দুর্নীতিকে ছাড়িয়ে যায়। তাছাড়া তিনি বাকশাল কায়েম করেছেন, একনায়কত্ব কায়েম করেছেন, বাংলাদেশের সকল গণমাধ্যম গলা টিপে হত্যা করেছে। তার সময় আমরা দেখেছি সবচেয়ে বাংলাদেশের ভয়াবহ দুর্ভিক্ষ, যেটা মূলত তাদের লুটপাটের কারণে হয়েছিল। অতএব কোনোভাবেই আমি শেখ মুজিবের আমলকে ভালো বলতে পারি না। ভালো বলতে গেলে একমাত্র ইতিপূর্বে আমরা যে আমলগুলি দেখেছি, তার ভিতরে সবচেয়ে ভালো আমল ছিল জিয়াউর রহমানের আমল, যিনি ব্যক্তির জন্য কোনো কাজ করেননি, বরং দেশের জন্য কাজ করেছেন।
দেশের চিন্তা লালন করে দেশের ভালোবাসার থেকেই তিনি কাজ করেছেন। ঠিক তারপরে দ্বিতীয় কোনো ব্যক্তি যদি আমাদের রাষ্ট্র ক্ষমতায় থেকে থাকে, সেই দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বর্তমান ডক্টর ইউনূস, যিনি নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজন ফ্যামিলির জন্য, ভাই বন্ধুদের জন্য নয়, বরং দেশের চিন্তা মাথায় নিয়ে তারপরে তিনি কাজ করতেছেন। প্রত্যেকটা কাজ তিনি পরিকল্পিতভাবে করতেছেন। এটা তিনি একটি অনেক দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন। এরপরে আরেকটি বিষয় ছিল, আমরা ইতিপূর্বে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমাদের অনেক অভিযোগ ছিল। আমি অনেকগুলি ভিডিও বানিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কোনোভাবেই অ্যাক্টিভ ছিল না, ফাংশন করতেছিল না, বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠিত হচ্ছিল, আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করতে পারতেছিল না। কিন্তু এই রমজান বা রমজান পরবর্তী এই সময়টা আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যে এই সময়টা অন্তত বিগত 7 মাসের ভিতরে এখন খুব ভালো একটি সময় আমরা পার করতেছি। সাধারণত আমরা দেখে থাকি যে রমজান পরবর্তী বন্ধের সময় যাচ্ছে তাই অবস্থা হয় ঢাকার অবস্থা, কারণ ওই সময় পুলিশ প্রশাসন কম থাকে, ঢাকা একেবারেই ফাঁকা হয়ে যায়, জনগণ যার যার মাতৃভূমিতে চলে যায় বা যার যার জেলাতে চলে যায়, যে কারণে ঢাকা ফাঁকা হওয়ার কারণে ছিনতাই, লুটপাট, বিভিন্ন নানাবিধ কারণ ঘটে, নানাবিধ ঘটনা ঘটে থাকে। কিন্তু এই রমজানের পরে তুলনামূলক আপনি ঘটনাগুলি দেখবেন একেবারেই সীমিত। দু একটি ঘটনা যে ঘটেনি তা নয়, আমার কানেও এসেছে দু একটি ঘটনার কথা, তবে সেগুলি একেবারেই সামান্য, যৎসামান্য, যেগুলি গুনায় ধরার মতো নয়। তো সার্বিকভাবে আমি যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোটামুটি তিনি অ্যাক্টিভ করতে পেরেছেন। 7 মাস পরে এসে হলেও এই বিষয়ে তিনি সার্থকতার সাথে তিনি সকল সেক্টরকে ফাংশন করাইতে পেরেছেন। কিন্তু এখানে একটু কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে আমি সংস্কার এবং বিএনপির কিছু বক্তব্য এগুলি নিয়ে আমি শেষ করব। তার আগে আমি যে বিষয়টা আনতে যাচ্ছি যে কিন্তু যেই জায়গাটায় রয়েছে, সেই কিন্তুটা হচ্ছে আমাদের বড় একটি রাজনৈতিক দলের হয়তো আমি বলবো যে তাদের সেইভাবে এই সরকারকে সাপোর্ট করেনি বা সেইভাবে সহযোগিতা করছে না। হ্যাঁ, হয়তো বিরোধিতা এখনো করেনি বিএনপি, কিন্তু সেইভাবে আমি তাদের থেকে সাপোর্ট দেখছি না, যে কারণে জায়গায় জায়গায় চাঁদাবাজিটা এখনো আছে। চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি। আমি সরকারের অনেক গুণগান এতক্ষণ পর্যন্ত করেছি, তবে চাঁদাবাজির ক্ষেত্রে আমি বলবো সরকার এই জায়গায় এখনো ব্যর্থ। হ্যাঁ, সরকার যদি আরেকটু অ্যাক্টিভলি কাজ করে এবং প্রয়োজনে বিএনপির সাথে এই বিষয়টা নিয়ে স্পেসিফিক এই বিষয়টা নিয়ে বসে যে আমরা প্রত্যেকটা থানায় থানায় আমরা অভিযান চালাবো, এই অভিযানে আপনারা আমাদের সহযোগী হতে হবে। প্রত্যেকটা থানায় বিএনপি কমিটি যদি সেখানে থানার সাথে সম্পৃক্ত হয়ে এই চাঁদাবাজি বন্ধ করার জন্য তারা কাজ করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা খুব বেশি দুরূহ বিষয় নয়। তো এই বিষয়টা আমার মনে হয় সরকারও সেভাবে ফাংশন করতে পারেনি। কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে বন্ধ করা সম্ভব, ঠিক বিএনপির পক্ষ থেকেও কোনো সরকারের কাছে কোনো সাজেশন, পরামর্শ বা কোনো সহযোগিতা এভাবে আমরা পাইনি। বিচ্ছিন্নভাবে বিএনপি কিছু ঘটনা ঘটিয়েছে, হয়তো বিএনপি কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিছু চাঁদাবাজকে বহিষ্কার করেছে, কিন্তু সেগুলি আসলে মানে এত বড় ঘটনাগুলির ভিতরে একেবারেই সামান্য এবং বাংলাদেশে তার খুব বেশি প্রভাব পড়ে নাই এবং পড়ার কথাও নয়। এই জায়গাটাকে আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেব বা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারা আপনারা দ্রুত বিএনপির সাথে একটি করেন, সংলাপের আয়োজন করেন, বিএনপিকে প্রস্তাব দেন যে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা কাম্য। বিএনপি তো অবশ্যই তাদের বড় বড় নেতৃত্বের জায়গা থেকে তারা এখানে চাঁদাবাজির সাথে জড়িত নয় মর্মেই আমি বিশ্বাস করি এবং এই বিশ্বাসটা আমি রাখতে চাই। কিন্তু পাতি নেতা যারা আছে তারাই চাঁদাবাজির সাথে জড়িত। এখন এই পাতি নেতাদেরকে শায়েস্তা করার জন্য বিএনপির মূল কমান্ড যদি তারা এখান থেকে সরকারকে সহায়তা করার আশ্বাস দেন এবং প্রত্যেকটা জেলা এবং থানা ওয়ারি যদি পুলিশ এবং আর্মি বিডিআর যারা আছে তাদেরকে হেল্প করেন বিএনপি, তাহলে আমার মনে হয় এই চাঁদাবাজিটা দ্রুত বন্ধ করা সম্ভব। এরপরে আমি সর্বশেষ করব যেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সংস্কার। আমরা ইউনূস সরকারের মাধ্যমেই সংস্কারের কাজ শেষ করতে চাই। শেষ করতে বলতে যেই প্রয়োজনীয় এই মুহূর্তে যেই সংস্কারগুলি প্রয়োজন, সংস্কারের কোনো শেষ নাই, 10 বছর পর আবার সংস্কার আসবে, কিন্তু এখন যেই সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলি আমরা ইউনূস সরকারের মাধ্যমে বা ইউনূস স্যারের মাধ্যমে শেষ করতে চাই। কেন চাই? কারণ কোনো রাজনৈতিক দল, বিএনপি তো নয়, কোনো রাজনৈতিক দলই সংস্কার করবে না। যতই তাদের 31 দফা থাকুক আর 48 দফা থাকুক আর যত যাই থাকুক,
এই দফা আসলে কোনো কাজে টিকবে না, ধোপে টিকবে না, তারা কোনো সংস্কার করবে না। কারণ এই সংস্কার এমন সংস্কার, যেই সংস্কারগুলি দরকার হচ্ছে রাজনীতিবিদদের বিরুদ্ধে যাবে, যেই সংস্কারের কারণে রাজনীতিবিদ পরিশুদ্ধ হবে, যেই সংস্কারের কারণে রাজনীতিবিদদের দুর্নীতি বন্ধ হবে, যেই সংস্কারের কারণে রাজনীতিবিদদের ক্ষমতা খর্ব হবে, সেই সংস্কার রাজনীতিবিদরা করবেন না। এটা আমি লিখে দিতে পারি, এটা আপনারা একেবারে নোট করে রাখতে পারেন যে যেই সংস্কার করলে রাজনীতিবিদদের নিজেদের ক্ষতি হবে, সেই সংস্কার রাজনীতিবিদরা করবেন না, এটাই স্বাভাবিক। অতএব এই 24 পরবর্তী 25-এ এসে এই সরকারের সময় আমাদের ইউনূস স্যারকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে হবে। আমি মনে করি ইতিপূর্বে তো আমরা বিভিন্ন সরকার হটানোর আন্দোলন দেখেছি, আন্দোলন করেছি, কিন্তু এখন বোধহয় সময় এসে গেছে যে ইউনূস স্যারকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলনে নামতে হবে আমাদের। কারণ বিএনপি যেভাবে নির্বাচন করতেছে, যেভাবে তারা হুমকি ধমকি দিচ্ছে প্রতিনিয়ত, দদু আছে, এরপরে রিজভী আছে, এরপরে আরো যারা যারা আছেন, প্রত্যেকে, আমি সম্মানের সাথেই বলছি, হয়তো নামের আগে পিছিয়ে কোনো খেতাব দেয়নি সংক্ষিপ্তের কারণে, তো প্রত্যেকেই, আমি মির্জা আব্বাস সাহেব আছেন, প্রত্যেকেই এই সরকারের বিরুদ্ধে একেবারে বিষোদ্গারমূলক কথা বলছেন, নির্বাচন কেন্দ্রিক। তাদের যত সমস্যা, সব সমস্যার সমাধান বোধহয় নির্বাচন দিলেই হয়ে যাবে। একটা গল্প আছে যে আপনি যা কিছু দেখবেন, এই ওষুধ একটাই, প্যারাসিটামল। যেমন আপনি মাথা ব্যথা, প্যারাসিটামল, শরীর হাত ব্যথা, প্যারাসিটামল, জ্বর, প্যারাসিটামল। মানে প্যারাসিটামল যেমন একটি কমন ওষুধ, ঠিক তেমনি ভাবে বিএনপির কাছে এখন এই প্যারাসিটামল নামক ওষুধ হচ্ছে নির্বাচন। রাষ্ট্রে আইন শৃঙ্খলার ঠিক মতো কাজ করতেছে না, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। রাষ্ট্রে অর্থনৈতিক ভালো না, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। বিদেশিরা অর্থলগ্নি ঠিক মতো করতেছে না, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। ইন্ডিয়া আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করতেছে না, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। তার মানে তাদের প্রত্যেকটা কার্যকলাপের সাথে নির্বাচন রয়েছে, যে কারণে এখন মানে এগুলি মানুষ ট্রোল করা শুরু করছে বিএনপিকে নিয়ে। বিএনপি মানেই নির্বাচন, বিএনপি মানেই নির্বাচন কিভাবে আদায় করতে হবে সেই হুমকি ধমকি, এগুলি বন্ধ হওয়া দরকার। বরং জনগণ, আমরা যারা আছি, আমাদের সকলকে, অন্যান্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে, বিএনপিকে আমি আহ্বান করব, আপনারাও এই সরকারকে সাপোর্ট দিন, যাতে সুন্দর একটি সংস্কারের মাধ্যমে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারে, যেই ক্ষমতা প্রশ্নবিদ্ধ হবে না, যেই ক্ষমতায় আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, যেই ক্ষমতা, যেই নির্বাচনে ফ্যাসিস্ট কোনো ব্যক্তি এখানে নির্বাচিত হতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে বারবারই কথা আসতেছিল। আমি এই বিষয়টাও বলবো সরকারকে যে আপনারা দ্রুত প্রয়োজনে আইন সংস্কার করার দরকার পড়লে আইন সংস্কার করেন, কোনো আইন পরিবর্তন করার দরকার থাকলে আইন পরিবর্তন করেন। এরপরও দলীয়ভাবে আওয়ামী লীগকে বিচার শেষ করে এদেরকে নিষিদ্ধ করার একটা চেষ্টা করেন, এবং বিচার শেষ করার আগ পর্যন্ত তাদের নিবন্ধন স্থগিত রাখেন বা বাতিল করেন। যে যতদিন পর্যন্ত দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার কার্য শেষ হবে না, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকবে বা বাতিল করা হবে। এই অপশনে গিয়ে যদি আপনারা নির্বাচন করতে পারেন, তাহলে আশা করি নির্বাচন সার্থক হবে, এবং আমাদের যে গণ আন্দোলন ছিল, আমাদের যে অভ্যুত্থান ছিল, সে অভ্যুত্থানটা সার্থক হবে। একটি বিষয় দেখেন যে ইউনূস সরকার এতটাই সফল ছিল অনেকগুলি কাজে, আর অনেক আছে, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি শুধু দুটো টপিকস বলেছি। একটা হচ্ছে দ্রব্যমূল্য বাজার, এবং আর একটা বলেছি আমেরিকার প্রেসিডেন্ট, তার কথা শুনেছেন। তো দ্রব্যমূল্য এতটাই তিনি সফল যে খোদ শেখ হাসিনা পর্যন্ত এই দ্রব্যমূল্য নিয়ে কবিতা পড়ে, অর্থাৎ দেশের সব কিছু খারাপ কিন্তু সবজির দাম কম। শুনেছেন আপনারা এই কবিতাটা, কিন্তু ওনার অনলাইনে এখন পাওয়া যাচ্ছে, যে শেখ হাসিনা এই কবিতা আবৃত্তি করেছেন যে দেশে খুন খারাপির অভাব নেই কিন্তু সবজির দাম কম, এই জাতীয়। আমি কবিতাটা নোট করছি না, মানে কবিতার ভাষাটা এরকম, দেশে এই অপরাধ ঘটতেছে কিন্তু সবজির দাম কম, মানে উনি কটাক্ষ করেছেন আসলেই সবজির দাম কম। এবং আমেরিকার মতো প্রেসিডেন্টরাও আমাদের প্রধান উপদেষ্টাকে মূল্যায়ন করেন। এজন্য আমি প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাবো, এবং উপদেষ্টা মণ্ডলীর যারা যারা এখনো অকর্মণ্য আছেন, অকর্মঠ আছেন, তাদেরকে বলবো অ্যাক্টিভলি যেন তারা দ্রুত ভালো কাজ করতে পারেন, সুন্দর সুন্দর কাজ করে সুন্দর কিছু সংস্কারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে নতুন এক বাংলাদেশ উপহার দিতে পারেন, যার মাধ্যমে আমরা শান্তিতে এবং গ্যাঞ্জাম মুক্ত নিরিবিলি পরিবেশে যেন আমরা ভবিষ্যতে ভোটগুলি দিতে পারি, সেই ব্যবস্থাটা আপনারা করে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।